পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি সিলেট সুনামগঞ্জে। যোগাযোগ বিচ্ছিন্ন দুই জেলা, বন্ধ বিদ্যুৎ, বানভাসীদের আর্তনাদ। জীবন বাঁচাতে ছুটছেন নিরাপদ আশ্রয়ে। উদ্ধার অভিযানে সেনাবাহিনী। খাওয়া খাদ্য কোনো কিছু নাই, আমরা যেতে পারি না, পানি পাই না, বিদ্যুৎ পাই না। একতলা পানি নিচে, দুতলা পানি উঠছে। বিভিন্ন স্কুল কলেজের উঠানো হচ্ছে, সেখানে আমরা ত্রাণ ব্যবস্থা করছি। আমাদের টিমও সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আছে, আমরা আবার চালু করে দিতে পারবো, কারণ হসপিটাল এবং জরুরি সেবাগুলো আমাদের চালু রাখতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় বাঁধ ভেঙে ঢুকছে পানি, নেত্রকোনায় ধসে গেছে রেল সেতু। শেরপুরে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার। রান্না করে পানি ছিল আমাদের উঠছে, রান্না বান্না তো করবেরই পাই নাই। খেয়ে প্রত্যেকের বাড়ি ঘরে পানি উঠে গেছে, আমরা আসলে পানিবন্দী হয়ে পড়ছি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেল দুই পরিবারের 4 ভাই বোনের। আহত আরও 4। আবারও ডুবেছে নগরীর মা শিশু হাসপাতাল। স্বপ্নজয়ের মহোৎসবে প্রস্তুত পদ্মা সেতু। বিশ্বব্যাংকের সুপারিশে আবুল হোসেনকে গ্রেফতারে তদবির করেছিলেন মন্ত্রী ও উপদেষ্টা। দেশি বিদেশি চাপে হয় মামলা। তিস্তার পানি বণ্টনের সমাধান না হওয়া হতাশাব্যঞ্জক, ভারতের জন্য লজ্জার। জেএসসি বৈঠকে নয়াদিল্লির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে পররাষ্ট্রমন্ত্রী। সীতাকুণ্ডে আগুন লাগলে পালিয়ে যান বিএনডিপোর অধিকাংশ কর্মী। তথ্য না মেলায় বিভ্রান্তিতে পড়ে ফায়ার সার্ভিস। ছিল না অগ্নি নির্বাপনের আধুনিক যন্ত্র। এবং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানের পরও বন্ধ হচ্ছে না অস্ত্রের ব্যবহার। 1 সপ্তাহে খুন রোহিঙ্গা নেতা সহ 3 জন। আতঙ্কে স্থানীয়রা। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। উজানের ঢলের সঙ্গে ভারী বৃষ্টিপাতে 2 জেলার সব উপজেলার পথঘাট, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পানিতে ভাসছে। বিদ্যুৎ উপকেন্দ্রগুলো তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জের পর সিলেটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। মানবেতর জীবনযাপন করছেন মানুষ। শাহ শরীফুদ্দিনকে সঙ্গে নিয়ে একরামুল কবিরের রিপোর্ট। ছবি তুলেছেন দিগান সিংহ ও নৌশাদ আহমেদ চৌধুরী। কয়েকদিন ধরে প্রচণ্ড গতিতে নেমে আসা ঢলের পাশাপাশি টানা প্রবল বৃষ্টিতে সিলেট অঞ্চলের মানুষ চরম বিপর্যয়ের মুখে। তার উপর থেকে থেকে আকাশে বিদ্যুতের ঝলকানি, বজ্রপাত আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে বানভাসীদের। যেভাবে আমরা চাই গভর্নমেন্টের মানুষ এখানের মানুষের উদ্ধার করার জন্য। ঢাকা থেকে আইসি কালকে, আয়া তো সারাদিনে আনা খাওয়া এভাবে চলতেছে, যাইতাম পারি না। খাওয়া খাদ্য কোনো কিছু নাই, আমরা যেতে পারি না। হাজি কোন থানাইছি আন্ডার পানির মিনতে। বিভিন্ন স্কুল কলেজের বিল্ডিং এখন বর্তমানে উঠানো হচ্ছে, সেখানে আমরা ত্রাণ ব্যবস্থা করছি। তাদের প্রাথমিক চিকিৎসা এবং খাদ্য সরবরাহ করা হচ্ছে। এদিকে পানিবন্দী নারী পুরুষ শিশুদের উদ্ধার করে সেনা সদস্যরা নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন, পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করছেন। বানভাসী এসব মানুষ কয়েকদিন ধরে পানিবন্দী ছিলেন। কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র সহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র পানিতে তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জের পর সিলেটেরও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের টিমও সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আছে, আমরা আবার চালু করে দিতে পারবো, কারণ হসপিটাল এবং জরুরি সেবাগুলো আমাদের চালু রাখতে হবে। মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। ভারতের মেঘালয়ে 122 বছরের ইতিহাসে জুন মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে প্রচণ্ড বেগে সিলেট অঞ্চলে ঢল নামছে। জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের এই স্টেশনে পানি প্রবেশ করার কারণে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই স্টেশন সহ সিলেটে যে কটি উপকেন্দ্র আছে সব কটি বন্ধ হয়ে যাওয়ার ফলে সিলেট এবং সুনামগঞ্জের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেটের কুমারগাঁও পাওয়ার স্টেশন থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের রেল স্টেশন ডুবে যাওয়ায় বন্ধ ট্রেন চলাচল। 2 দিন ধরে বিমানবন্দরের রানওয়ে পানিতে তলিয়ে থাকায় বন্ধ বিমান ওঠানামা। বিদ্যুতের অভাবে দেখা দিয়েছে পানি সংকট। পানিতে টইটম্বুর সিলেট রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্মে পানি প্রবেশ করায় সিলেটে প্রবেশ করতে পারছে না ট্রেন, তবে কুলাউড়া থেকে চলাচল করবে সব ট্রেন।
আর সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে পানি চলে আসায় শুক্রবার দুপুর থেকে 3 দিনের জন্য বিমান ওঠানামা স্থগিত করেছে কর্তৃপক্ষ। কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন সিলেট নগরী। অপরদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ জেলার কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে পানি প্রবেশ করেছে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে। এতে নগরীর 10টি ওয়ার্ডের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। জেলার প্রায় 10 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে সিলেটের লাক্কাতুরা এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং নগরীর সোবহানি ঘাটে আছেন রিপোর্টার শাহ শরীফুদ্দিন। সরাসরি প্রথমে যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে পানি ওঠার কথা নয়, কিন্তু যে অবস্থা দেখা যাচ্ছে আমার পিছনে যে পানিটি উঠে গিয়েছে এটা শুধুমাত্র এই জায়গা নয়, সিলেট নগরীর প্রায় 80% এলাকাই পানিতে তলিয়ে গিয়েছে। এই এলাকা লাক্কাতুরা চা বাগান এলাকা, এই সড়ক দিয়ে সিলেট মানে আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, সিলেটের সাদা পাথর সব সড়ক কিন্তু এই সড়কের উপর দিয়ে অতিবাহিত হয়েছে। কিন্তু যেই অবস্থা হয়েছে সেই অবস্থায় কিন্তু এখন আর কোথাও যাওয়া সম্ভব নয়, পুরো সড়ক বন্ধ হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে কি আজকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 157 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এবং গতকালকে থেকে আজকে যে যদি বলি আমরা সকাল 6টা থেকে সুরমা নদীর পানি 10 সেন্টিমিটার নেমে গিয়েছিল সকাল 6টা, কিন্তু এই মুহূর্তে সুরমা নদীর পানি আরও 10 সেন্টিমিটার বেড়ে গিয়ে এই মুহূর্তে 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি বিপদসীমার। ফলে সিলেট নগরীর প্রায় 80% এলাকা পানিতে তলিয়ে গিয়েছে। বিদ্যুতের যে সাবস্টেশন কুমারগাঁও সাবস্টেশনে পানিতে তলিয়ে যাওয়ার কারণে সিলেটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সুনামগঞ্জের বিদ্যুৎ সরবরাহ 3 দিন আগে বন্ধ করে দেওয়া হয়েছে। রেলওয়ে স্টেশনে পানি প্রবেশ করার কারণে রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং সিলেটের থেকে যে সমস্ত ট্রেন আসবে এবং যাবে সেগুলো সিলেটের দূরবর্তী মাঝগাঁও স্টেশন পর্যন্ত আসা যাওয়া করবে। সিলেটে কোনো রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন যাওয়া আসা করবে না, এমনটি বলেছে রেলের সিলেট স্টেশনের ম্যানেজার। অন্যদিকে যারা বানভাসী মানুষ আছে বিভিন্ন উপজেলা সুনামগঞ্জ এবং সিলেটে, তাদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীও মাঠে নেমে গিয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সেনাবাহিনী তাদের স্পিড বোট, তাদের বিভিন্ন যান, বিভিন্ন ভারী যান নিয়ে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে যারা বানভাসী মানুষ হচ্ছে। পাশাপাশি চিকিৎসা এবং ত্রাণ সহায়তা দিচ্ছে সেনাবাহিনী, পাশাপাশি নৌবাহিনী। আজকে দুপুর থেকে সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য নৌবাহিনী তাদের স্পিড বোট নিয়ে তারা নেমে গিয়েছে। বলে রাখা প্রয়োজন যে সিলেটের এই যে অবস্থা হয়েছে সেই অবস্থার জন্য সবচেয়ে বেশি যে কারণটা হচ্ছে বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। উজান থেকে প্রবল বেগে পাহাড়ি ঢল নামছে। উজানের যে পাহাড়ি ঢল সেই পাহাড়ি ঢল অতীতের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে এবং সকল রেকর্ড ভঙ্গ হওয়ার কারণে উজানে পাহাড়ি ঢলের কারণে সিলেটে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির কখন গিয়ে কোথায় গিয়ে থামে ঠিক বলা যাচ্ছে না। তবে সব কথায় শেষ কথা হচ্ছে আগামী 20 তারিখ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ বলছে আগামী 20 তারিখ পর্যন্ত এই পরিস্থিতি আরও অবনতি হবে, অর্থাৎ সিলেট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। সে কারণে এই মুহূর্তে আপাতত উন্নতি হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। মোটামুটি এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। এবার আমি যাচ্ছি শহরের খবর জানার জন্য। একেবারে সিলেটের কেন্দ্রস্থল জিন্দাবাজারে আছেন আমাদের আরেক সহকর্মী শাহ শরীফুদ্দিন। যে জায়গাটি দেখা যাচ্ছে এটি সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার, আছে মুক্তিযোদ্ধা গলির সামনে। দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এই জায়গাটি পানিতে তলিয়ে গেছে। এ যাবৎকালে কোনোদিন জিন্দাবাজারের এই অংশটিতে পানি আসেনি। পানিতে টুইটুম্বুর অবস্থা যখন ছিল 2004 সালে সিলেট জুড়ে, তখনও কিন্তু এই অংশগুলো বা এই জায়গাগুলোতে জলাবদ্ধতা বা পানি দেখা যায়নি। কিন্তু আজ আমরা দেখছি যে এখানে পানি তৈরি হয়ে গেছে। এবং একটি তথ্য জানিয়ে রাখা প্রয়োজন যে মোড়ার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অতি বৃষ্টি। গতকাল মধ্যরাত পর্যন্ত ভারী বৃষ্টিপাত ছিল সিলেটে। শেষ রাতের দিকে কিছু বৃষ্টিপাত কমলেও সকাল থেকে ভোর থেকে আবার শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত।
এবং আজ ভোর পর্যন্ত গতকাল শুক্রবার ভোর 6টা থেকে আজ ভোর 6টা পর্যন্ত 109 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটে। এবং সংশ্লিষ্টরা বলছেন যে আবহাওয়া অফিস যে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামী 20 তারিখ পর্যন্ত এবং বন্যা পরিস্থিতি আরো ভয়াবহের দিকে যাবে। এবং একটি তথ্য গুরুত্বপূর্ণ, এই জিন্দাবাজার শুধু নয়, পুরো সিলেটই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে পানি প্রবেশ করেছে। গতকালকে পর্যন্ত বা আজকে পর্যন্ত সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সকলে মিলে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এই উপকেন্দ্রে পানি প্রবেশ ঠেকানোর ক্ষেত্রে। তারা অস্থায়ীভাবে একটি বাঁধ দিয়ে তারা কন্ট্রোল রুমকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সেটি সম্ভব হয়নি। যেভাবে বেড়েছে তাতে সম্ভব হয়নি, যার কারণে পুরো সিলেটই এখন অবস্থায় আছে। সুতরাং এই সংকট কেবল এখন শুধু সিলেট না, বলে রাখা প্রয়োজন যে এই সংকটটি পুরো সিলেটেই এখন দেখা দিবে, পানির সংকট দেখা দিবে। বিদ্যুৎ যেহেতু বিচ্ছিন্ন করা হয়েছে ইতিমধ্যে, কিন্তু মোবাইল নেটওয়ার্ক চার্জ করা বন্ধ হয়ে যাচ্ছে প্রায় বলা চলে। এবং ওয়াইফাই যেগুলো আছে বা ফাইবার কেবলের মাধ্যমে যে ডাটা অপারেটর কোম্পানি যেগুলো আছে সেগুলো প্রায় কাজ করা বন্ধ করে দিচ্ছে প্রায়, বা অনেক স্লো হয়ে যাচ্ছে, কাজ করছে না সঠিকভাবে। এবং মানুষ কিন্তু আমরা দেখছি যে অনেকাংশেই কিন্তু মানুষ নগর ছেড়ে শহরের দিকে চলে যাচ্ছেন, নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছেন। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু অনেকটা অসহায় হয়ে পড়েছেন এমন অবস্থায় যে কোন দিকে যাবেন, কি করবেন তারা সেটি নির্ধারণই করতে পারছেন না বলছেন তারা। এবং শুধুমাত্র তারা একটি কথাই বলছেন যে এই দুর্যোগময় মুহূর্তে সকল মানুষ যেন এই দুর্যোগময় মুহূর্তে একে অপরের পাশে দাঁড়ান। এবং আমরা জেনেছি যে বিভিন্ন ব্যক্তি উদ্যোগ এবং কাউন্সিলরদের পক্ষ থেকে এখন পর্যন্ত ত্রাণ তৎপরতা তারা ব্যক্তিগতভাবে চালিয়ে যাচ্ছে। এবং সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকে গত করোনাকালের সময়ের মতো 12 কলের গাড়ি চালু করার একটি উদ্যোগ তারা নিয়েছেন, কিন্তু প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ তৎপরতা আমরা দেখিনি, আমাদের চোখে পড়েনি। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির খবর জানতে যুক্ত ছিলাম সিলেটের জিন্দাবাজার ও লাক্কাতুরা এলাকায়। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শেরপুর, নেত্রকোনা, বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়াতেও। শেরপুরে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জ পানির তোরে ভেসে গেছে, রেল লাইনের নিচের ব্রিজ বন্ধ, উপজেলার রেল যোগাযোগ। বাঁধ ভেঙে ঢুকছে পানি, ডুবছে ঘরবাড়ি, সড়ক। পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাওড়া নদীর বাঁধ ভেঙে উপজেলার 15টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন শতাধিক পরিবার। যে যেভাবে পারছেন ছুটছেন নিরাপদ গন্তব্যে। এরই মধ্যে ত্রাণ সহায়তা দিয়েছেন স্থানীয় প্রশাসন। দ্বিতীয় দফায় বন্যায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে শেরপুরে। পানিবন্দী দিন কাটছে 25,000-এরও বেশি মানুষের। ভেসে গেছে ঘরবাড়ি, ভেঙেছে সড়ক, ব্রিজ, কালভার্ট। ঝিনাইগাতী উপজেলায় বানের পানিতে ডুবে নিখোঁজের একদিন পর 2 জনের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার সংকট। জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা বরাদ্দ হলেও এখনও তা পৌঁছায়নি বানভাসী মানুষের কাছে। চেয়ারম্যান মেম্বার খোঁজ খবর আর কি কেউ নাই না। বন্যা দুর্গত উপজেলাগুলিতে আমরা 60 মেট্রিক টন জিয়ার চাল, 3 লক্ষ ক্যাশ টাকা এবং 1500 প্যাকেট শুকনো খাবার আমরা দিয়েছি। এদিকে নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার 6টি উপজেলার 39টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। মোহনগঞ্জ উপজেলার অতীতপুর এলাকায় রেল লাইনের নিচ থেকে পানির তোড়ে 34 নম্বর ব্রিজ সহ মাটি সরে গেছে। এতে বন্ধ রয়েছে উপজেলার সঙ্গে নেত্রকোনা, ময়মনসিংহ ও ঢাকার ট্রেন যোগাযোগ। বৃষ্টির আবহাওয়ার জন্য তো মানুষ গড়তে বাড়িতে পারতেছে না। এদিকে বগুড়ার যমুনা নদীর সারিয়াকান্দি পয়েন্টে পানি বিপদসীমার 18 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে উপজেলার 4টি গ্রাম। বাড়িঘরে পানি ওঠায় অনেকে উঁচু বাঁধে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন। বন্যার হাত থেকে বাঁধ রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে জিও ব্যাগ ফেলা হচ্ছে। বন্যায় ভাঙন ধরছে, বাড়িঘর আপনার নদীর গর্ভে পড়ে গেছে। গরু বাছুর নিয়ে খুব অসুবিধা হচ্ছে, বুঝছেন, মানে 2-3 হাত পানি একবারে। এছাড়া উজানের ঢলে তিস্তার পানি বেড়ে কুড়িগ্রাম ও লালমনিরহাটেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। চট্টগ্রামে আকবর শাহ এলাকায় পৃথক 2টি পাহাড় ধসে 2 পরিবারের 4 ভাই বোনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 4 জন। পাহাড়ের নিচে বসতি বন্ধ করা সহ 36টি সুপারিশ বাস্তবায়িত না হওয়ায় বাড়ছে প্রাণহানি, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
বসতঘরে ধসে পড়ে পাহাড়ের একটি অংশ, মুহূর্তেই মাটি চাপায় ঝরে যায় 4টি তাজা প্রাণ। শুক্রবার রাত 9টা পর্যন্ত 49 মিলিমিটার ভারী বৃষ্টিপাত হয় বন্দরনগরী চট্টগ্রামে। রাত 1টার দিকে নগরীর আকবরশাহ থানার বরিশাল ঘোনায় এ পাহাড়টি ধসে পড়ে। মাটি চাপায় মুহূর্তেই মারা যায় একই পরিবারের 2 বোন শাহিনুর এবং মাইনুর। গুরুতর আহত হয় তাদের বাবা মা। খবর পেয়ে রাত 3টার দিকে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। ঘরে ঘরে আসা হয়েছে যে আপনারা এখানে ঢুকিয়েন না, তারপরে কিভাবে ঢুকছে, কেন এই দুর্ঘটনা করছে, এটার ভাগ্য জানে খোদা জানে, আমরা জানার কিছু নেই। মুরব্বী বাবা মানে ওখানে পড়ে রয়েছে, ইটের চাপার তলে আওয়াজ দিতেছে যে, তখন ওখান থেকে তাকে উদ্ধার করলাম। আরেকটি পাহাড় ধসের ঘটনায় নগরীর বিজয়নগরে মারা যায় একই পরিবারের 2 ভাই লিটন এবং ইমন। আহত হয় বেশ কয়েকজন। সিটির পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের কর্মীরা পর্যন্ত মাইকিং করছে। ওনাদেরকে মাঝে মাঝে আমরা সতর্ক করি এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়, কিন্তু ওনারা সরে যাননি, সে কারণে এরকম দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। মর্গে রাখা হয়েছে 4 জনেরই মরদেহ। খবর পাই সাথে সাথে গেলাম, যাই দেখি উনি এক ঘরে পড়ে রয়েছে বস্তার উপরে। প্রথমে পাশে লোক আসছে, আসার পর ওরা কিছু চিনতেছে না এখানে মেডিকেলে, আমরা ওদেরকে এখানে এক্সরে করাইছি। 2007 সালে 127 আর 2017 সালে 158 জন সহ গত 15 বছরে পাহাড় ধসে চট্টগ্রামে 4 শতাধিক মানুষের মৃত্যু হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শফিকুল আলম। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমার কাছে সর্বশেষ যেটি তথ্য সেটি হতে কিছুক্ষণ আগে এখানে জেলা প্রশাসক মমিনুর রহমান এখানে পরিদর্শনে এসেছেন। তিনি যে তথ্যটি আমাদেরকে বলেছেন সেটি হচ্ছে যারা নিহত হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে 25,000 টাকা এবং যারা আহত হয়েছে প্রত্যেক পরিবারকে 15,000 টাকা করে দিয়ে বলে তিনি ঘোষণা করেছেন। পাশাপাশি যে পাহাড় ধসে যারা ঝুঁকিপূর্ণ রয়েছে তাদেরকে স্থানান্তরের জন্য প্রায় 18টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই মুহূর্তে তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এসেছে এবং এখানে বিভিন্ন অন্ততপক্ষে 10 থেকে 12টি দল কিন্তু এখানে মাইকিং করছে। প্রতি মুহূর্তে যারা এখানে ঝুঁকিপূর্ণ আছে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। আপনি এই যে খাড়া পাহাড়টি দেখতে পাচ্ছেন, ঠিক এই খাড়া পাহাড়ে একটু পিছনে কিন্তু পাহাড় ধসের ঘটনাটি ঘটেছে, যে প্রতি বছরই কিন্তু বর্ষা আসলেই পাহাড় ধসের ঘটনা ঘটে। এখানে একটি বিষয় সেটি হচ্ছে এখানে কিছু প্রভাবশালী ব্যক্তি এবং যারা ক্ষমতাসীন তারা কিন্তু নিম্ন আয়ের মানুষকে কিন্তু টার্গেট করে এখানে বসবাসের জন্য উপযোগী করে দেয় এবং সে কারণে কিন্তু প্রতি বছর কিন্তু জেলা প্রশাসন সহ সিডিএ বিভিন্ন সংস্থা পুলিশের পক্ষ থেকে কিন্তু অভিযান চালানোর পরও কিন্তু তারা আবার সেখানে চলে আসে। আপনাকে জানিয়ে রাখি এই চট্টগ্রামে অন্তত 1,500-এরও বেশি পরিবারে বিভিন্ন যে সরকারি বেসরকারি 30টি পাহাড় রয়েছে সেখানে বসবাস করে। গত 15 বছরও কিন্তু অন্তত 400-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে এই বিভিন্ন পাহাড়ি এলাকায়। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে এখানকার যে এলাকার যে মানুষজনের সাথে আমি কথা বলেছিলাম গত রাত, তারা বলছেন যে আসলে গত রাত যেহেতু 49 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তখনই কিন্তু জেলা প্রশাসন এবং এখানে পুলিশের পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছে আপনারা সরে যান, কিন্তু তারা সরে যাওয়ার না কারণের কারণে এই দুর্ঘটনায় পড়তে হয়েছে এবং প্রায় 4 জনের প্রাণহানি হয়েছে বলে প্রাণহানি হয়েছে, পাশাপাশি প্রায় 10 জনের মতো আহত হয়েছে চট্টগ্রামের এই এলাকাগুলোতে। আমি আপনাকে জানিয়ে রাখি 2007 সালে কিন্তু বড় দুর্ঘটনা যেটি করেছে সেখানে 128 জনের মৃত্যু হয়েছে। এরপরও কিন্তু বিভিন্ন সময় মৃত্যু হয়েছে এবং সর্বশেষ 2017 সালে 3 পার্বত্য জেলা সহ বিভিন্ন এলাকায় প্রায় 158 জনের মৃত্যু হয়েছে এই পাহাড় ধসে এবং 2007 সালে একটি পাহাড় ধসের পর কিন্তু পাহাড় ব্যবস্থাপনা কমিটি 36টি সুপারিশ করেছে, যার মধ্যে পাহাড়ের পাদদেশে ঘর নির্মাণ করা যাবে না, পাহাড় কাটা যাবে না এবং 100 গজের বাইরে ঘর বসতি করতে হবে। এরকম 36টি যে সুপারিশ করা হয়েছিল এগুলো একটি বাস্তবায়ন হয়নি। অর্থাৎ একটি চক্র কিন্তু এখানে নিম্ন আয়ের মানুষদেরকে টার্গেট করে কিন্তু এই পাহাড়ে পাদদেশে তাদেরকে বসবাসের কারণে কিন্তু প্রতি বছর বর্ষাকালে এই দুর্ঘটনাটি ঘটে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আকবরশাহ এলাকা থেকে। যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত স্বপ্নের পদ্মা সেতু। উদ্বোধন ঘিরে 2 পারে চলছে শেষ পর্যায়ের কাজ। নান্দিনক মঞ্চ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। এদিকে 22 মিটার প্রশস্ত 4 লেনের সেতুর রোড মার্কিং সম্পন্ন হয়েছে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ।
স্বপ্নজয়ে সারা দেশেই যেন আলোর দ্যুতি ছড়াচ্ছে পদ্মা সেতু। তাই মহোৎসব বরণে প্রস্তুত স্বপ্নের এই সেতু। হংকংয়ের প্রকৌশলী ডক্টর রবিন স্যামের করা ডিজাইনের পুরোটাই দৃশ্যমান এখন। চলছে দুই পারে সেতু উদ্বোধন ঘিরে শেষ পর্যায়ের কর্মযজ্ঞ। প্রধানমন্ত্রীর সুধী সমাবেশের নান্দনিক মঞ্চ তৈরির কাজ চলছে দিনরাত। নাম ফলক ও মুরাল স্থাপন একেবারেই শেষ পর্যায়ে। বসে গেছে ইলিশের স্ট্যাচু, বেনারসির দেয়ালচিত্র প্রস্তুত। দুই পারের অ্যাপ্রোচ সড়কে বসে গেছে 200 ল্যাম্পপোস্ট। ওজন স্টেশন ও সেতুর সড়ক নেটওয়ার্কের শেষ পর্যায়ের কাজ চলমান। 20 জুনের মধ্যেই সবকিছু শেষ করার লক্ষ্য। এতে উচ্ছ্বাসের শেষ নেই পদ্মাপাড়ের মানুষের। শিফটিং অনুযায়ী কাজ চলতেছে আমরা এই সাইড প্রজেক্ট এই সাইড শেষ, আর ব্রিজের কাজ তো মোটামুটি শেষ। 4 সাইডে যে সৌন্দর্য বর্ধন ওয়ার্ক সেই কাজগুলো আমাদের দিবারাত্রি প্রতিনিয়ত আমাদের ওয়ার্কাররা কাজ করে চলছেন। প্রকল্পের কর্ণধার জানান, উদ্বোধনের জন্য সেতু এখন প্রস্তুত। এটা তো একটা বড় কাজ, চ্যালেঞ্জিং কাজ। শেষ করাও একটা অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া জানার মতো জিনিস, যে আল্লাহকে অশেষ শুকরিয়া যে আমরা শেষ পর্যায়ে চলে আসতে পারছি। 2015 সালের 12 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করেন। 5.5 বছর পর 30,193 কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের দীর্ঘতম 6.15 কিলোমিটার সেতুর যাত্রা শুরু হচ্ছে 25 জুন। 22 মিটার প্রশস্ত 4 লেনের এই স্বপ্নের সেতুর রোড মার্কিং সম্পন্ন হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পদ্মা সেতুতে দুর্নীতির গল্প সাজিয়ে যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন সহ 7 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের সুপারিশ বাস্তবায়নে সে সময় সরকারের এক মন্ত্রী ও উপদেষ্টা দুদকে তদবিরও করেছিলেন। দেশি বিদেশি চাপে মামলা করতে হয় দুদককে। গ্রেফতার করা হয় সেতু সচিব সহ 2 জনকে। জালিয়াত প্রতিষ্ঠানকে পদ্মা সেতুর কাজ পাইয়ে দিতে ব্যর্থ হওয়ায় একের পর এক দুর্নীতির গল্প সাজাতে থাকে বিশ্বব্যাংক। কথিত দুর্নীতির তদন্তে নিজেদের টিমও পাঠায় বাংলাদেশে। জড়িতদের ছুটিতে পাঠানো, দুদকের বিশেষজ্ঞ টিম গঠন, তদন্তের অগ্রগতি জানানো এবং তাদের সুপারিশ নেয়ার 3 দফা প্রস্তাব দেয় বিশ্বব্যাংক। যদিও এমন প্রস্তাবের আগেই তদন্তে টিম গঠন করে দুদক, তবে অভিযোগ প্রমাণের আগে ছুটিতে পাঠানো, তদন্তে বিশ্বব্যাংকের পরামর্শ নেওয়ার প্রস্তাবটি সাংঘর্ষিক হওয়ায় নাকচ করে দেয় দুদক। দুদকের এই অবস্থানের মধ্যেই পদ্মায় বিশ্বব্যাংকে ফেরাতে সরকারের একজন মন্ত্রী ও উপদেষ্টা বিশ্বব্যাংকের প্রস্তাব মেনে নিতে দুদককে তদবির করেন। সে সময়ের দুদক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পুকে ডেকে মন্ত্রী আবুল হোসেনকে গ্রেফতার, তার ব্যাংক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর হতে পরামর্শ দেন। এতেই হতবাক হন দুদক কমিশনার। আবুল আল মুহিত সাহেব, পররাষ্ট্র উপদেষ্টা জনাব গওহর রিজভী একদিন সকালে আমাকে ডাকেন। তখন বলল যে এরকম বিশ্বব্যাংক টিম আসার আগে আবুল হোসেনকে আসামি করে মামলা করতে হবে এবং আবুল হোসেনের যে ফার্ম আছে সাকো, এটাকে আপনার অভিযান চালাতে হবে। এখানে আপনাদের অভিযান চালিয়ে ওদের কাগজপত্র সমস্ত ডকুমেন্টসগুলো সিজ করতে হবে। আবুল হোসেনকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কঠোর জিজ্ঞাসাবাদের সম্মুখীন করতে হবে। এটা ওরা দেখতে পেলেই তারা টাকাটা দিয়ে দেবে। পদ্মা সেতুতে কোনো অস্বচ্ছ কাজ হয়নি। বিশ্বব্যাংকের পরামর্শ এবং সরকারের একটি মহলের চাপে পদত্যাগে বাধ্য হন আবুল হোসেন। দুদকের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় অর্থ উপদেষ্টা মশিউর রহমানকে। গ্রেফতার হন সেতু সচিব ও প্রকল্প পরিচালক। যা করা হয়েছে এগুলা ঠিক না এবং তারা এদের এই সমস্ত কনস্পিরেসি দুর্নীতির সঙ্গে কোনো মতেই জড়িত ছিল না। দুদকের সাবেক এই কমিশনার জানান, বিশ্বব্যাংকের অভিযোগের ধরন এবং প্রস্তাব দেখেই তারা নিশ্চিত হন দুর্নীতির অভিযোগের অন্তরালে রয়েছে পদ্মা সেতু বিরোধী দেশি বিদেশি গভীর ষড়যন্ত্র। তারা বিশ্বব্যাংকে প্রভাব বিস্তার করতে পারে
এবং সেই প্রভাবে শেষ দিনে চুক্তিটি বাতিল হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু বেশ কয়েকটি রেকর্ড সৃষ্টি করেছে। বিশ্ব মোড়লরা মুখ ফিরিয়ে নিলেও বাঙালি যে দমে যায় না, সারা বিশ্বকে সেই বার্তা দিতেও এই সেতুর রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব ব্যাপক। এমনই মন্তব্য উঠে এসেছে সেতু নির্মাণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কথায়। সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। ছোট্ট একটি দেশ, সে অহংকারের কথাই যেন আবারও জানান দিল সারা বিশ্বকে। সক্ষমতার সেই নিদর্শনকে সম্মান জানাতে রাজধানীর সেটআপে শনিবার আয়োজিত হয় জাতীয় সেমিনার। সেতু তৈরির সঙ্গে সরাসরি জড়িত এই বিশেষজ্ঞ বলেন, এই সেতুর মানের প্রশ্নে ছাড় দেওয়া হয়নি এক বিন্দুও। তার মতে, উন্নয়ন সহযোগী বিশ্ব মোড়লরা উন্নয়নের জন্য সবসময় যে সাহায্যের হাত বাড়িয়ে দেন তা নয়। এরই উদাহরণ এই সেতুর দুর্নীতি বিতর্ক। আমার চোখ দিয়ে পানি আসছিল যে এই ধরনের একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার তৈরি করা হয়েছে। ওর যে স্ট্রাসটা যে পিয়ারের উপরে আছে, তার পেন্ডুলাম বিয়ারিং, পৃথিবী ওই সাইজের বিয়ারিং নেই। যে গভীরতাতে ফাউন্ডেশন দেয়া হয়েছে, এই গভীরতাতে ফাউন্ডেশন নেই। যে ধরনের রিভার ট্রেনিং করা হয়েছে, এ ধরনের রিভার ট্রেনিং নেই। সেমিনারে সরকারি নীতি নির্ধারকেরা অঙ্কের হিসেব নিকেশ তুলে ধরে বলেন, পদ্মা সেতুতে বাড়তি কোনো খরচই হয়নি। এই যে অবকাঠামোর সুবিধা বিদ্যুতের, তো সেক্ষেত্রে এই যে জিডিপি গ্রোথগুলো ধরা হয়েছিল, সেটা আমি বলবো আন্ডারস্টিমেট হয়েছে, কম ধরা হয়েছে। দারিদ্র্য কমবে 0.84% প্রত্যেক বছর। তোলা দেওয়ার লক্ষ্যমাত্রা বছরে 1604 কোটি টাকা। সেমিনারে সভাপতির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার বলেন, পদ্মা সেতু কেবল একটি অবকাঠামোই নয়, এর সঙ্গে জড়িত কোটি বাঙালির আবেগ, ভালোবাসা। আমাদের তরুণ প্রজন্ম আজ প্রস্তুত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পদ্মা সেতুর স্পিরিটকে ধারণ করেই তারা এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সেই সময় স্মৃতিচারণ করে ফিরে যান অতীতে। বলেন, মন্ত্রিসভা থেকে তখনকার যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনকে বাদ দিতেও অনুরোধ করে বিশ্বব্যাংক। টেকনোলজিক্যাল দিক, এনভায়রনমেন্টাল দিক অত্যন্ত জটিল, যে সম্পর্কে তারা কোনো সুস্পষ্ট ধারণা করতে পারবে না। এরই ধারাবাহিকতায় দুর্নীতির দায় থেকে মুক্ত হওয়ার পর বিশ্বব্যাংক পুনরায় অর্থায়ন করতে চাইলেও তা আর নেয়নি বাংলাদেশ, যা বিশ্ব ব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোর জন্য এক যুগান্তকারী বিজয় বলে মত তাদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু জুড়তে যাচ্ছে দেশের 21 জেলাকে। স্বপ্নযাত্রা নিয়ে সময় সংবাদ থাকছে এই জেলাগুলোতে। আজ থাকছে ঝালকাঠি জেলার তৃণমূল মানুষের প্রত্যাশার কথা। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের অপরূপ ঝালকাঠি থেকে পদ্মা সেতু নিয়ে সময়ের বিশেষ আয়োজন স্বপ্নযাত্রায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ বাপ্পি। আগামী 25শে জুন যখন পদ্মা সেতুর উদ্বোধন করবে, আমার মনে হচ্ছে তখন সময়টা অনেক কমে যাবে। বরিশাল আসার যে সময়টা, তখন আরো অনেক বেশি পর্যটক এখানে আসবেন এবং তারা এই বিষয়টাকে অনেক বেশি এনজয় করবে। কেমন আছেন তালই জান মা ওই জান আছে কেমন পদ্মার সেতুতে যখন আলো জ্বলল, নদীর মধ্যে যখন আলোগুলো জ্বলছিল, তখন মনে হচ্ছিল যে দক্ষিণ পূর্ব পশ্চিম অঞ্চলের মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নের আলোয় আলোকিত হচ্ছে পদ্মা। পদ্মা সেতু চালু হলে আমাদের দক্ষিণ বাংলার গোটা ঝালকাঠি ব্যবসা বাণিজ্য আরও প্রসার ঘটবে। নদীপথে যে মাল ক্যারিংয়ের যে খরচা বেশি হয়, সড়কপথে সেই খরচাটা কমে যাবে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যভূমি ঝালকাঠি থেকে স্বপ্নযাত্রার আয়োজন এ পর্যন্তই। স্বপ্নযাত্রার পরবর্তী গন্তব্য বরগুনা। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। তিস্তার পানি বণ্টনের সমাধান না হওয়া বাংলাদেশের জন্য হতাশার এবং ভারতের জন্য লজ্জার, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। যৌথ পরামর্শক কমিশন জেসিসির বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি যাওয়ার আগে গণমাধ্যম কর্মীদের একথা বলেন মন্ত্রী। তবে বরাবরের মতো এবারও বাংলাদেশের বাড়তি মনোযোগ থাকবে তিস্তা ইস্যুতে। তাজওয়ার মাহফিনের রিপোর্ট।
তিস্তা, যে নদীর পানি নির্ধারণ করে দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য। এই নদীর ভারতের অংশে গজলডোবা বাঁধ নির্মাণ করায় এই অঞ্চলের মানুষের ভাগ্যেরও নিয়ন্ত্রণ সীমানার ওপারে। গ্রীষ্মকালে বাঁধের গেট বন্ধ থাকায় খরা আর পানি বেড়ে গেলে গেট খুলে দেয় বন্যার সঙ্গে লড়েই প্রায় 25 বছর ধরে জীবনযাপন করছেন দেশের 4 জেলার মানুষ। এই নদীর পানি বন্টন নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে একমত থাকলেও আটকে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনীহার কারণে। দুই দেশের প্রতিটি আলোচনায়ই তাই সর্বাধিক গুরুত্বের জায়গায় তিস্তার পানি। প্রতি বছর বর্ষার মৌসুমে বন্যার আশঙ্কা বুকে বাড়তি কাঁপুনি ধরায়। সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রীর কথায়ও ছিল তেমনই ইঙ্গিত। তিস্তাটা নিয়ে আমরা নিজেরাই উদ্বিগ্ন, আমরা করতে চাই। 18-19 জুন ভারত বাংলাদেশের মধ্যকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা জেসিসিতে অংশ নিতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সরকার ওদের এগ্রি করার পরেও ডেলিভারি করতে পারলো না, এটা শুধু তাদের জন্য একটু লজ্জাজনক। এই জেসিসি সম্মেলন বসার কথা ছিল 30 মে, শেষ মুহূর্তে পেছানো হয় দুই দেশের যৌথ নদী কমিশনের বৈঠক সেরে ফেলার আশায়। প্রস্তুতির অভাবে তা সম্পন্ন না হলেও জেসিসিতে এই নদী বিষয়ক আলোচনা তোলা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। একটা উদ্দেশ্য ছিল যে আমাদের জেআরসি রিভার কমিশনের মিটিং অনেকদিন ধরে হয় নাই, তা আমরা এটার উপর জোর দেব যে এটা হওয়া উচিত। বাংলাদেশের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও গত 11 বছর ধরে আটকে আছে দুই দেশের যৌথ নদী কমিশনের বৈঠক। আমরা এটা আলাপ করব। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ক্যাম্পে অভিযানের পরও অস্ত্রের ব্যবহার বন্ধ হচ্ছে না। এক সপ্তাহে খুন হয়েছেন ক্যাম্পের এক নেতাসহ 3 রোহিঙ্গা। 2 দিন আগেও যুক্তরাষ্ট্রের তৈরি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল 491 রাউন্ড গুলি জব্দ করে এপিবিএন। ক্যাম্পের সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কে সাধারণ রোহিঙ্গা সহ স্থানীয়রা। দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে আরও সোচ্চার হওয়ার কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীরা বাইরে থেকে এনে অস্ত্র মজুত করার খবরে বিশেষ অভিযান শুরু করে এপিবিএন। ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা গুলি করলে এপিবিএনও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। গতকাল রাতের এই ঘটনার পর ক্যাম্প 15 থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা সহ আটক করা হয় 2 জন রোহিঙ্গাকে। একই দিন টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের পাহাড়ি গুহা থেকে উদ্ধার করা হয় 4টি দেশীয় অস্ত্র ও গুলি। এদিকে বুধবার রাতে উখিয়া ক্যাম্পের সি ব্লকে মুন্না গ্রুপের কিছু দুষ্কৃতিকারীর সঙ্গে কথিত আরসা সদস্যদের গোলাগুলি হয়। মারা যান কথিত আরসা সদস্য মোহাম্মদ সেলিম। এর আগে 10 জুন ক্যাম্পের নেতা আজিমউদ্দিন এবং পরদিন সুমেনকে হত্যা করে সন্ত্রাসীরা। হঠাৎ করে ক্যাম্পে অস্থিতিশীল পরিস্থিতিতে আতঙ্কে সাধারণ রোহিঙ্গারা। আর অবশ্যই ডরায়, বেশি ডরার যে বর্মাত্ম নাকি গুলিরা বাস শুনিয়ে আসছি এডিও দদ সিম বরাবর বেশ কন্যায় গুলিরা বাসাল্লাহ। রোহিঙ্গাদের একটি অংশ নানা অপরাধে জড়িয়ে পড়ায় নিরাপত্তা সংকটে উদ্বিগ্ন স্থানীয়রাও। আমরা স্থানীয় যারা রয়েছি তারা খুবই উদ্বিগ্ন, কারণ প্রতিনিয়ত যেভাবে খুন খারাপ এখানে হচ্ছে, আমরা আমাদের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত। এইসব সমরাস্ত্র দিয়েছেও মিয়ানমার এবং তারা চায় যে কি কক্সবাজারটাকে এবং রোহিঙ্গা অধ্যুষিত উখিয়া টেকনাফটাকে তারা একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করতে এখানে একটা বড় ধরনের একটা দুর্ঘটনা তারা ঘটাতে চায়। নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন বলছে ক্যাম্পে অপরাধ দমনে আরও বেশি সোচ্চার হবেন তারা। আমরা আসার আগে যে অবস্থাটা ছিল, যেমন এখানে অ্যাবডাকশন ছিল, এক্সটর্শন ছিল, রেপ ছিল, আলহামদুলিল্লাহ আপনারা তো জানেন যে এই ধরনের কিছু কিন্তু নেই। আমরা এখন আরো বেশি সোচ্চার হব এবং আমরা ওইভাবেই কাজ করছি ইনশাল্লাহ। গত বছর ক্যাম্পে মাদ্রাসায় রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারান 6 জন। গুলি করে হত্যা করা হয় রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আগুন লাগার পর পালিয়ে যান সীতাকুণ্ডের বিএম ডিপোর অধিকাংশ কর্মকর্তা কর্মচারী। বিশাল ইয়ার্ডের কন্টেইনারের পণ্য নিয়ে বিভ্রান্তিতে পড়েন ফায়ার সার্ভিস কর্মীরা। কেমিক্যাল ভর্তি কন্টেইনার বিস্ফোরণে ঘটে বিপুল প্রাণহানি, এমন অভিযোগ সরকারি বিভিন্ন দফতরের শীর্ষ কর্মকর্তাদের। সাক্ষীপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন। 4 জুন রাতে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগা থেকে শুরু করে পুরে শেষ হওয়া পর্যন্ত 3 দিনের বিভিন্ন মোবাইল এবং ভিডিও ক্লিপ পর্যালোচনা শুরু করেছে সরকারি বিভিন্ন সংস্থা। আর তাতে উঠে আসছে ডিপো কর্তৃপক্ষের নানা গাফিলতির তথ্য।
শ্রমিকেরা মোবাইলে ভিডিও করলো, আগুন নেভাতে তেমন কোনো তৎপরতা ছিল না। এমনকি ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নেভানোর চেষ্টা করছিল তখনও ডিপোর কোনো কর্মকর্তাকে সেখানে পাওয়া যায়নি। কর্মকর্তা কর্মচারীরা পালিয়ে যাওয়ায় আগুনের বিস্তৃতি ঘটেছে বলে অভিযোগ খোদ বন্দর চেয়ারম্যানের। সবার আগে যখন এখানে গিয়ে পৌঁছেছে, আমি তো এখানে কোনো কাউকে ওরকম যে যারা তাদের নেতৃত্ব দিবে ওইখানে কেউ ওরকম ছিল না। ঘটনার অনুসন্ধান কাজে নিয়োজিত সরকারি বিভিন্ন সংস্থার অভিযোগ, গত 11 বছরের প্রতিষ্ঠানটি শত শত কোটি টাকার ব্যবসা করলো, আগুন নেভানোর মতো তেমন কোনো যন্ত্রপাতি রাখেনি। কর্মকর্তা কর্মচারীরাও ফায়ার সার্ভিসের কোনো প্রশিক্ষণও নেননি। পালিয়ে যাওয়ার যে ঘটনাটা ঘটেছে, হয়তো তারা অগ্নি নির্বাপনের ব্যাপারে প্রশিক্ষিত ছিলেন না, তারা ভীত সন্ত্রস্ত ছিলেন। অগ্নিকাণ্ডের ব্যাপকতা দেখে তারা অগ্নিকাণ্ড নিভানোর ব্যাপারে পার্টিসিপেট করেননি। আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে ভুল তথ্য দেওয়া ছাড়াও মূল গেট বন্ধ করে দেওয়ারও অভিযোগ রয়েছে ডিপো কর্তৃপক্ষের বিরুদ্ধে। তবে ডিপো কর্তৃপক্ষ আগুন নেভানোর যন্ত্রপাতি অপ্রতুলতার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের পালিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। যারা কর্মকর্তা শুনছে সাথে সাথে চলে আসছে, কিন্তু এখান থেকে ফেলে চলে গেছে, এই কথাটা বোধহয় সত্য না। এখন পর্যন্ত ঘটনাস্থল ও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 49 জন। এর মধ্যে পরিচয় শনাক্ত হয়েছে 29 জনের, যার মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন 10 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও বন্যা পরিস্থিতির খবর। শেরপুরে পানি বাড়ায় তলিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকা। মানবেতর জীবনযাপন করছেন স্থানীয়রা। এই মুহূর্তে শেরপুরের ঝিনাইগাতি এলাকায় আছেন রিপোর্টার সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, গত কয়েকদিন ধরে কিন্তু শেরপুরের বন্যা পরিস্থিতি আসলে অবনতি বলা যায়। এখানে সীমান্তবর্তী যে উপজেলা আছে কয়েকটি, সেই উপজেলার বেশ কয়েকটি গ্রাম, অনেকগুলো গ্রামই কিন্তু ডুবে গেছে। এই বলা যায় যে আপনার 25,000 যে মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে। এই যে 40টি গ্রামেরও বেশি গ্রাম কিন্তু ডুবে গেছে। এবং আমি যদি বলতে চাই যে এই ক্ষেত্রে যে এই যে পানিবন্দী হয়ে আছে মানুষ, তারা কিন্তু চরম খাদ্য সংকটে পড়ছেন। এখানে যদিও জেলা প্রশাসন থেকে কিন্তু 1500 প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে এবং চাল দেওয়া হয়েছে 60 মেট্রিক টন। আমি একটি বাসায় ঢুকছি, একটি ঘরে ঢুকছি যেখানে পানিবন্দী অবস্থা এবং মানুষ এখানে দিনাতিপাত করছেন খুব কষ্টে। এখানে দেখাতে চাই যে আসলে এই পানি কিন্তু ডুবে গেছে। পানিতে কিন্তু এই ঘরেও কিন্তু পানি ছিল গত কয়েকদিনে, এখন কিছুটা নেমেছে, কিন্তু তারা কিন্তু খুব কষ্টে এখানে দিন যাপন করছেন, কারণ বের হওয়ার কোনো উপায় নেই। চারপাশেই কিন্তু পানি। এবং আমি এখানে একজন যে আছেন যারা এই বাড়ির একজন মানুষ, তার সাথে আমি কথা বলতে চাই যে এই যে পানিতে আপনারা পানিবন্দী হয়ে ডুবে আছেন, এখানে আপনাদের খাবারের কি ব্যবস্থা এবং আপনাদের কোনো ত্রাণ পেয়েছেন কিনা? না, কোনো ব্যবস্থা নাই। আর 2 দিন 3 হাতে পানিবন্দী হয়ে আছি। এখানকার ঘরের খাবারও রয়ে গেছে, এখানকার কই যাব, কেউ সাহায্য করতেছে না। আচ্ছা, এই যে একজন বলছিলেন এখানে যে পানিবন্দী অবস্থায় তাদের কয়েকদিন কেটে গেছে, কিন্তু খাবার তারা পাচ্ছেন না, খাবার ফুরিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আসলে চরম খাদ্য সংকট। এবং আমি বলি যে গতকালকে এবং তার আগের দিনে যে পানি বেড়েছিল, এতে কিন্তু 2 জন পানিতে নিখোঁজ হয়ে গেছিল, যাদেরকে আজকে খুঁজে পাওয়া গেছে। এবং এই যে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতি যে অবনতির দিকে যাচ্ছে, আমি যদি বলতে চাই যে ফসলের ক্ষেত, বিশেষ করে দেখা যায় সবজি বাগান যারা আছে সব ডুবে গেছে এবং কৃষকের কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে। বিশেষ করে যারা মৎস্য চাষী আছেন, তাদের যে পুকুর থেকে মাছ, যেগুলো পুকুরে মাছ চাষ করতো, সেইগুলি কিন্তু আসলে ভেসে গেছে। এবং এই যে বানের জলে যে আমি যদি বলতে চাই, আমি দেখাতে চাই এই যে খাবার, যে গবাদি পশু, তাদেরও কিন্তু যে খাবারের যে সংকট, সেটা কিন্তু সৃষ্টি হয়েছে। এখন এখানে যারা আছেন তারা বলছেন যে দ্রুত তাদেরকে যদি খাবারের ব্যবস্থা এখানে না করা হয় এবং এখানে তাদেরকে যে সহায়তা দেওয়া হয়েছে, এই যে 25,000 মানুষের মাঝে কিন্তু জেলা প্রশাসন থেকে মাত্র 3 লাখ টাকা দেওয়া হয়েছে, যা কিন্তু একেবারেই নগণ্য। এবং এই টাকা দিয়ে কিন্তু কোনো সহযোগিতা তারা পাচ্ছেন না। এবং এটা বিষয়, সব জায়গায় ত্রাণ পৌঁছানো না গেলে কিন্তু তারা সমস্যায় পড়ে যাবেন। সেটাই কিন্তু তারা বলছেন যে দ্রুত যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং এখানে নিম্নাঞ্চলের যে মানুষদের যে অবস্থাটা, আমি যদি বলি যে পাহাড়ি ঢল, কিন্তু এখানে যে শ্রীবর্তী, ঝিনাইগাথি এবং এছাড়াও কিন্তু আরও রয়েছে আশপাশে নালিতাবাড়ি উপজেলা, এই উপজেলাগুলির যে বিভিন্ন গ্রাম, এই গ্রামের মানুষরাই কিন্তু এখানে সমস্যায় পড়েছেন এবং এই দ্রুত পানি নেমে যাবেন, সেটাও বলছেন উপজেলা প্রশাসন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শেরপুরে। ভারতের আসামে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এখন পর্যন্ত 54 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানিবন্দী 28টি জেলার প্রায় 20 লাখ বাসিন্দা, তলিয়েছে 3000 গ্রাম। পরিস্থিতির অবনতি হয়েছে মেঘালয়েও।
গেল কয়েক দশকেও এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়নি আসামবাসী। যেদিকেই চোখ যায় কেবল পানি আর পানি। চলমান বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন রাজ্যের 28 জেলার প্রায় 3000 গ্রামের 18 লাখেরও বেশি বাসিন্দা। এর মধ্যে পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে বাজালি, দারাং, গোলপাড়া, বারপেতা, নালবাড়ী ও হাজাই জেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে এসব জেলার হেক্টরের পর হেক্টর ফসলি জমি আর বিস্তীর্ণ জনপদ। ভেসে গেছে গবাদি পশু, তলিয়ে গেছে বসতভিটা ও অন্যান্য স্থাপনা। এছাড়াও বন্যার পানি ঢুকে পড়েছে রাজধানী গুয়াহাটি এবং কামরূপ জেলাতেও। ব্রহ্মপুত্র ছাড়াও স্থানীয় বরুলিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রাজ্য জুড়ে ভয়াবহ এ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে প্রায় 400 আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে কর্তৃপক্ষ, যেখানে এরই মধ্যে আশ্রয় নিয়েছেন 1 লাখেরও বেশি বাসিন্দা। শুধু আসাম নয়, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পার্শ্ববর্তী মেঘালয়তেও। চেরাপুঞ্জিতে 122 বছরের ইতিহাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। শুক্রবার অঞ্চলটিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয় 1000 মিলিমিটারেরও বেশি। এর আগে সবশেষ 1966 সালে একদিনে 945 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। অন্যয় কর্মকার, সময় সংবাদ। খেলার খবর। 68 বোলিংয়ে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের রানের পাহাড় করতে দেয়নি বোলাররা। টাইগারদের হয়ে বাকি দায়িত্বটা এখন ব্যাটারদের কাছে। আর ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারলে অ্যান্টিগা টেস্টে জয়ের দিকেই চোখ থাকবে বাংলাদেশের। আমরা তো খেলবো জিতার জন্য ইনশাল্লাহ। আমরা ট্রাই থাকবে যে ব্যাটসম্যানরা যত বোর্ডে স্কোর বোর্ডে যত রান দিবে, খেলাটা যাতে 5 দিনে গিয়ে শেষ হয়, এটাই হচ্ছে আর কি মেন। আমরা চেষ্টা করছি, হয়তো 10-20 রান বেশি হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে। এখন উইকেট অলমোস্ট খুবই ভালো উইকেট, বোলারদের জন্য এতটাও হেল্প নাই, কিন্তু বাট আমাদের ব্যাটসম্যানরা ইনশাল্লাহ ভালো খেলবে। ফার্স্ট ডেতে একটু ময়েশ্চার ছিল উইকেটে, তো সেকেন্ড ডেতে এসে একটু ড্রাই হয়েছে। তো চেষ্টা উনি সাকিব ভাই যখন বলছে যে উইকেটটা হয়তো ড্রাই হবে, তো তোদের প্রসেসে থাকিস, আমাদের যে প্রসেসটা বলে দিচ্ছি আমরা মেনটেন করার চেষ্টা করছি। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সিলেট সুনামগঞ্জে ভয়াবহ পরিস্থিতি। যোগাযোগ বিচ্ছিন্ন 2 জেলা, বন্ধ বিদ্যুৎ। বানভাসীদের আর্তনাদ। ব্রাহ্মণবাড়িয়ায় ভেঙেছে বাঁধ। চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেল 2 পরিবারের 4 ভাই বোনের, আহত আরও 4। আবারও ডুবেছে নগরীর মা শিশু হাসপাতাল। এবং স্বপ্নজয়ের মহোৎসবে প্রস্তুত পদ্মা সেতু। বিশ্বব্যাংকের সুপারিশে আবুল হোসেনকে গ্রেফতারে তদবির করেছিলেন মন্ত্রী ও উপদেষ্টা। দেশি বিদেশি চাপে হয় মামলা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।